তো দেখ, আজকে আমরা রেশিও অ্যানালাইসিসের রিভিশন ক্লাস করাবো, ঠিক আছে? রিভিশন। আজকে আমরা কি করবো? রেশিও অ্যানালাইসিসের রিভিশন করাবো। লিখছি, চ্যাপ্টারের নাম লিখছি রেশিও অ্যানালাইসিস, রিভিশন করাবো। চ দেখ, প্রথম যে আমরা যে সাজেশন তৈরি করেছিলাম, ঠিক আছে? তো ফার্স্ট যে কোশ্চেনটা ছিল সেই কোশ্চেনটা রিভিশন করো। ফার্স্ট কোশ্চেনটা কি ছিল দেখ। 1 নম্বর কোশ্চেন বলেছিল 5 মার্কসের আসবে রেশিও থেকে, কিন্তু পরীক্ষায় 5 নম্বরের দুটো দেবে, একটা করতে হবে, হ্যাঁ? আর একটা আসবে আর একটা 15 নম্বরের দুটো দেবে, একটা করতে হবে, ঠিক আছে? 5 নম্বরে যে দুটো দেবে সেইগুলোর মধ্যে করছি। বলছে ফ্রম দ্য ফলোইং রেশিও কম্পিউট ডেপ্ট ইকুইটি রেশিও, তোকে ডেপ্ট ইকুইটি রেশিও বের করতে বলেছে, ঠিক আছে? অ্যান্ড মানে বলছে যে প্রপার্টারি রেশিও তোকে বলেছে, আমি তোমাকে প্রপার্টারি রেশিও দিয়ে দিলাম 1:3, তুমি সেখান থেকে ডেপ্ট ইকুইটি রেশিও বের করে দাও। তোকে প্রপার্টারি রেশিও দিয়ে দিয়েছে, তোকে সেখান থেকে ডেপ্ট ইকুইটি রেশিও বের করতে বলেছে। তাহলে চ আমাদের সাজেশনের কত নম্বর অঙ্ক? 1 নম্বর অঙ্ক লেখ। প্রথমে লেখ প্রপার্টারি রেশিও, লেখ প্রত্যেকে লেখ প্রপার্টারি রেশিও। প্রপার্টারি রেশিও, প্রপার্টারি রেশিও বের করার ফর্মুলা কি জানি আমরা প্রত্যেকে? প্রপার্টার ফান্ড বাই টোটাল অ্যাসেট, এটাকে বলে প্রপার্টারি রেশিও, ঠিক আছে? বিজনেসে তো টোটাল অ্যাসেট যত হয় তার মধ্যে মালিকের কত, প্রপার্টার ফান্ড কত আছে, তাকে বলে প্রপার্টি রেশিও। লেখ প্রপার্টার ফান্ড বাই টোটাল অ্যাসেটস। তো দেখ আমাদের কোশ্চেনে কত বলেছিল প্রপার্টি রেশিও? বলে 1:3 বলেছিল, 1:3 বলেছিল। তো 1:3 মানে কি? 1/3। এটাকে কি বলতে পারি? প্রপার্টার ফান্ডটাকে ছোট করলে কি হয়? পিএফ। আর টোটাল অ্যাসেটকে ছোট করলে কি হয়? টিএ। টোটাল অ্যাসেটকে ছোট করলে কি হয়? টিএ। তাহলে এখান থেকে যদি ক্রস করি, ক্রস মাল্টিপ্লিকেশন করি, করতেই পারি ক্রস মাল্টিপ্লিকেশন, বা যদি নাও করি কোনো সমস্যা নেই, 1/3 ইকুয়াল টু বলতে পারি পিএফ বাই। আচ্ছা আমরা তো এটা জানি ব্যালেন্স শিটের যে রুল, টোটাল অ্যাসেট ইকুয়াল টু টোটাল লাইবিলিটি, জানি না? ব্যালেন্স শিটের ফরম্যাট কি বলে? টোটাল অ্যাসেট ইকুয়াল টু টোটাল লাইবিলিটি। তো টোটাল অ্যাসেটের জায়গায় টোটাল লাইবিলিটি লিখতেই পারি। তাহলে কি বলতে পারি এখান দিয়ে? টোটাল অ্যাসেট ইকুয়াল টোটাল লাইবিলিটি। পরের লাইনে 1/3, এখানে কি লিখলাম? প্রপার্টার্স ফান্ড। এবার ধর আমি ছোট করে যদি একটা কনসেপ্ট শেখানো হয়, ব্যালেন্স শিট, ধর ব্যালেন্স শিটের এটা হচ্ছে লাইবিলিটি সাইড আর এটা হচ্ছে অ্যাসেট সাইড, ঠিক আছে? লাইবিলিটি সাইড, এটা অ্যাসেট সাইড। লাইবিলিটি সাইডে কি থাকতো বল? শেয়ার ক্যাপিটাল থাকতো, রিজার্ভ থাকতো, জানিস তো? শেয়ার ক্যাপিটালের সঙ্গে রিজার্ভ যোগ করে তাকে কি বলতো? প্রপার্টার্স ফান্ড, হ্যাঁ কি না? শেয়ার ক্যাপিটালের সঙ্গে রিজার্ভ যোগ করে তাকে কি বলে? প্রপার্টার্স ফান্ড। শেয়ার ক্যাপিটালের সঙ্গে রিজার্ভ যোগ করে তাকে কি বলে? প্রপার্টার্স ফান্ড, হ্যাঁ কি না? শেয়ার ক্যাপিটালের সঙ্গে রিজার্ভ যোগ করে তাকে প্রপার্টার্স ফান্ড বলে। আর এখানে লোন, এখানে লিখলাম লোন, লোনের সাথে কারেন্ট লিয়াবিলিটি যোগ করি, এই দুটো যোগ করলে তাকে কি বলে? এই দুটো যোগ করলে তাকে বলা হয় টোটাল ডেট। কি বলা হয়? তাকে বলা হয় টোটাল ডেট। তাহলে ব্যাপারটা বোঝ, আমি হাইলাইট করছি, এই প্রপার্টার্স ফান্ড আর টোটাল ডেট দুটো যোগ করলে কি বলে তাকে? তাকে বলে টোটাল লাইবিলিটি, তাকে বলে টোটাল লাইবিলিটি। তাহলে আমি কি বলতে পারি? টোটাল লাইবিলিটি ইকুয়াল টু, টোটাল লাইবিলিটি ইকুয়াল টু, টোটাল লাইবিলিটি ইকুয়াল, দুটো গ্রিন যে হাইলাইট করেছি এটাকে বলতে পারি টোটাল লাইবিলিটি। প্রপার্টার্স ফান্ডের সাথে যদি টোটাল ডেট যোগ করিস তাহলে টোটাল লাইবিলিটি হয়, হ্যাঁ কি না? দেখতে পাচ্ছিস তো? প্রত্যেকে নিশ্চয়ই সবার বোঝা উচিত, এত আমরা রেশিও করি যেখানে বোঝা উচিত এই যে শেয়ার ক্যাপিটালের সঙ্গে রিজার্ভ যোগ করলে প্রপার্টার্স ফান্ড হয়, আবার লোনের সাথে কারেন্ট লিয়াবিলিটি যোগ করলে টোটাল ডেট হয়। এবার এই প্রপার্টার্স ফান্ড আর টোটাল ডেট দুটো যোগ করলে হয় টোটাল লাইবিলিটি, লিখলাম। পরের লাইনে কি করব? জাস্ট ক্রস করে দে, আর কিছু করার দরকার নেই। ক্রস করে, ক্রস মাল্টিপ্লিকেশন করে দে। কি হবে? 3PF ইকুয়াল টু PF প্লাস TD। আর 3PF থেকে PF বাদ দিলে কত হয়? 2PF ইকুয়াল টু TD। 2PF ইকুয়াল টু TD, ব্যাস খতম। এত অবধি খতম। ক্লিয়ার হয়েছে আশা করি প্রত্যেকের?
আশা করি প্রত্যেকের ক্লিয়ার হয়েছে। এবার দেখ আমাদের কি বের করতে হবে, ডেপ্ট ইকুইটি রেশিও। লেখ ডেপ্ট ইকুইটি রেশিও। ডেপ্ট ইকুইটি রেশিও বের করার ফর্মুলা আমরা কি জানি? ডেপ্ট ইকুইটি রেশিও বের করার ফর্মুলা হচ্ছে টোটাল ডেপ্ট, কি লিখলাম, টোটাল ডেপ্ট বাই ইকুইটি, টোটাল ডেপ্ট বাই ইকুইটি। আর টোটাল ডেপ্টের ভ্যালু বের করলি কত? 2pf, হ্যাঁ কি না? টোটাল ডেপ্টের ভ্যালু বের করলি কত? 2pf। আর ইকুইটি কাকে বলে? যার নাম ইকুইটি তার নামই প্রপ্রাইটার ফান্ড। যার নাম ইকুইটি তার নামই প্রপ্রাইটার্স ফান্ড। তাহলে লিখলাম এখানে প্রপ্রাইটার্স ফান্ড লিখলাম। প্রপ্রাইটার্স ফান্ড কেটে দাও, তাহলে অ্যান্সার কত হলো? 2/1, মানে অ্যান্সার কত হলো? 2:1। অ্যান্সার হলো 2:1। তাই আমাকে বলেছিল যে আমি তোমাকে প্রপ্রাইটার রেশিও দিয়ে দিলাম, এখান থেকে তুমি ডেপ্ট ইকুইটি রেশিও বের করে দাও। করে দিলাম অঙ্কটা। হয়েছে কপি? দেখ এখানে অ্যান্সার 2:1 ছিল, দেখতে পারলি? অ্যান্সার 2:1 ছিল। আর একটা অঙ্ক বলছি, এখানে দিইনি, মানে এরকম টাইপের অঙ্ক, সেম টাইপের অঙ্ক একটু ঘুরিয়ে দেয়। এখানে যেমন কি বললো, বললো আমি তোমাকে প্রপার্টি রেশিও দিয়ে দিলাম, সেখান থেকে তুমি ডেপ্ট ইকুইটি রেশিও বের করো। এবার যদি উল্টো করে দেয়, বললো আমি তোমাকে ডেপ্ট ইকুইটি রেশিও দিয়ে দিলাম, তুমি প্রপার্টি রেশিও বের করো। উল্টো করে যদি দেয় তাহলে কি হবে? ধর বললো আমি তোমাকে একটা কোশ্চেন, বললো আমি তোমাকে ডেপ্ট ইকুইটি রেশিও দিয়ে দিলাম, আমি তোমাকে ডেপ্ট ইকুইটি রেশিও দিয়ে দিলাম। তো ডেপ্ট ইকুইটি রেশিও বের করার ফর্মুলা কি? টোটাল ডেপ্ট লিখতে পারে কেউ, বা কেউ শুধু ডেপ্টও লিখতে পারে, যে কোনো একটা লিখলেই হয়। ডেপ্ট বাই ইকুইটি। ঠিক আছে তো? ডেপ্ট ইকুইটি রেশিও কত ছিল জানিস তো? বলছে তোকে যে কোশ্চেন সেট করেছে না, তোকে বলেছে আমি তোমাকে ডেপ্ট ইকুইটি রেশিও দিয়ে দিলাম 2:3, তোমাকে আমি ডেপ্ট ইকুইটি রেশিও দিয়ে দিলাম 2:3, তুমি এখান থেকে অপারেটর রেশিও বের করো। 2:3 দিয়ে দিয়েছে, তাহলে 2:3 মানে কি 2/3 ইকুয়াল টু কি বলবো? ডেপ্ট বাই ইকুইটি, হ্যাঁ কি না? ওই আগের মতনই কনসেপ্ট, দেখ এই কনসেপ্ট, এই যে এখানে ব্যালেন্স শিটের কনসেপ্ট দিয়ে সেই কনসেপ্টটা বল। তাহলে বল, তোকে যদি কেউ বলে ডেপ্ট বের করার ফর্মুলা কি, ডেপ্ট বের করার ফর্মুলাটা কি, তুই কি বলতে পারবি? বল। এবার যদি আমি যদি এখানটায় বলি আমাদের এখানে টোটাল অ্যাসেটস হয়, আমাদের এখানে টোটাল অ্যাসেটস হয়, তো টোটাল অ্যাসেট থেকে যদি এই টোটাল অ্যাসেট থেকে তুই প্রপার্টি ফান্ড বাদ দিস তাহলে কি হবে? এই যে এইটা থেকে যদি এটা বাদ দিস তাহলে কি পড়ে থাকছে বল? টোটাল অ্যাসেট থেকে যদি প্রপার্টি ফান্ড বাদ দিই তাহলে কি পড়ে থাকছে? লোন আর কারেন্ট লায়াবিলিটি পড়ে থাকছে না? আমি এটাই লিখছি, আমি এটাই লিখবো। ডেপ্টের জায়গায় লিখবো কি? টোটাল অ্যাসেট থেকে তো যেটা বলছিলাম দেখ, তাহলে কি বললাম যে ডেট বের করবে কি করে? টোটাল অ্যাসেট থেকে যদি আমরা প্রপার্টাস ফান্ড বাদ দিয়ে দিই, টোটাল অ্যাসেট থেকে যদি আমরা প্রপার্টাস ফান্ড বাদ দিয়ে দিই, টোটাল অ্যাসেট থেকে যদি আমরা প্রপার্টাস ফান্ড বাদ দিই তাহলে ডেট ফান্ড। কারণ দেখ না, এই যে এখানটা দেখ, এখানে দেখ, এটা তো টোটাল অ্যাসেট। এই দেখ দেখ ভালো করে দেখাচ্ছি, ভালো করে বুঝিস কিন্তু। এই যে টোটাল অ্যাসেট, টোটাল অ্যাসেট থেকে যদি তুই কোনগুলো বাদ দিবি, তাই এই পুরোটা বাদ দিয়েছিস, তাহলে কি পড়ে থাকছে? বাকিটা পড়ে থাকছে কি? পড়ে থাকছে? লোন আর কারেন্ট লায়াবিলিটি, ওটা তো টোটাল ডেট।
তাই আমি লিখলাম টোটাল অ্যাসেট থেকে যদি প্রপার্টি ফান্ড বাদ দিই তখন তাকে কি বলা হয়? ডেট বলা হয়। ডিভাইড বাই ইকুইটি, ইকুইটিটাকে কি বলি? ইকুইটিটাকে আমরা প্রপার্টি ফান্ড বলতে পারি, যার নাম ইকুইটি তার নাম প্রপার্টি ফান্ড। এটা কি বলতে 2/3, তাহলে কর গুণ করে দেয় 3TA মাইনাস 3PF ইকুয়াল টু 2PF। পরের লাইনে পিএফ গুলোকে একদিকে রাখ, টিএ কে একদিকে রাখ, তাহলে এই দিকে যদি 3TA রাখি, যদি 3TA এই দিকে রাখি তাহলে ওই দিকে কি হবে? 5PF। এবার তুই নিশ্চয়ই জানিস আমাদের প্রপারাইটার্স ফান্ড, আগের অঙ্কটা করলাম প্রপার্টি রেশিও বের করবো নাকি, প্রপারাইটার্স ফান্ড বাই টোটাল অ্যাসেটস। কি বললাম? প্রপারাইটার্স ফান্ড বাই টোটাল অ্যাসেটস, ঠিক আছে তো? তাহলে কি হচ্ছে বল, যদি এরকম করি প্রপারাইটার্স ফান্ড বাই টোটাল অ্যাসেটস করি তাহলে কি হচ্ছে ব্যাপারটা? উপরে 3 হচ্ছে, নিচে 5 হচ্ছে, হ্যাঁ কি না? দেখ ক্রস কর, 3/5 এই হয়ে গেল। এই যে এরকম অঙ্ক যদি পরীক্ষায় আসে এটা থিওরিটিক্যাল অঙ্ক হতে পারে, এটাকে থিওরিটিক্যাল অঙ্ক বলা হয়। এটাকে বলা হয় থিওরিটিক্যাল অঙ্ক। ধর মনে করলো এরকম টাইপের কোশ্চেন, থিওরি টাইপের কোশ্চেন, এটা থিওরি টাইপের কোশ্চেন, ঠিক আছে তো? আচ্ছা, এরপরে আমার যতদূর মনে পড়ছে কোন অঙ্ক করানো ছিল না? 2, 3 করানো আছে ক্লাসে, 4 করানো ছিল না? 4 করানো ছিল না? 4 অঙ্কটা খুবই সোজা অঙ্ক, এটা অ্যাকচুয়ালি 12 অঙ্ক। 12 অঙ্ক, জানি না তোদের মনে আছে কিনা, এই জন্য আমি এখন আরেকবার বলে দিচ্ছি, অনেকের করা নাও থাকতে পারে, তো আমি করে দিচ্ছি। বলছে অ্যাজিউমিং দ্য কারেন্ট রেশিও অফ এ কোম্পানি 2, তাহলে কোনো একটা কোম্পানির কারেন্ট রেশিও কত বলে? 2। চল লিখ 4 অঙ্কটা। কারেন্ট রেশিও বের করার ফর্মুলা আমরা কি জানি? কারেন্ট অ্যাসেট, আমার মনে হয় এই দুটো অঙ্ক মানে শর্ট কোশ্চেন বাকি ছিল, সব লং কোশ্চেন এরপরে করবো, এরপর সব লং কোশ্চেন, ঠিক আছে? এই দুটোই শর্ট কোশ্চেন বাকি ছিল করার নয়, বাকি সব লং কোশ্চেন করবো। তো কারেন্ট অ্যাসেট, কারেন্ট রেশিও বের করার ফর্মুলা কি? CA/CL। আর CA/CL কত? ওরা বলে দিয়েছে দেখ কোশ্চেনে পর, কোশ্চেনে কারেন্ট রেশিও কত বলেছে? 2 বলেছে না? প্রথম লাইনে কারেন্ট রেশিও 2 বলেছিল। তা 2 মানে কি? 2:1 ডিভাইড বাই 2/1। এবার আমি একটা অ্যাজাম্পশন করছি, সে মানে কি? সে মানে ধরে নেওয়া। ধরছি কি? ধরছি কারেন্ট অ্যাসেট 2 লাখ। স্যার কেন 2 লাখ হলো? 20,000 যা খুশি ধরতে পারিস। মানে যেহেতু অঙ্কে কারেন্ট রেশিও 2:1 বলেছে, তাই আমি 2 এর রেসপেক্টে ধরছি। কারেন্ট অ্যাসেট 2, কারেন্ট লায়াবিলিটি মানে কারেন্ট অ্যাসেট 2 লাখ, কারেন্ট লায়াবিলিটি 1 লাখ। আমি এরকম বলতে পারি 20,000, 10,000, বলতে পারি 2,000, 1,000, এরকম আমি অ্যাজাম্পশন করতে পারি, কোনো সমস্যা নেই। কারেন্ট অ্যাসেট 2 লাখ আর কারেন্ট লায়াবিলিটি কত হচ্ছে? 1 লাখ। প্রথম কোশ্চেন কি বলেছে বল? কোশ্চেনের পর বলেছিল, দেখ প্রথম কোশ্চেন বলেছিল ওরা পেমেন্ট অফ কারেন্ট লায়াবিলিটি, কারেন্ট লায়াবিলিটি পে করছিস, লেখ পেমেন্ট অফ কারেন্ট লায়াবিলিটি। কারেন্ট লায়াবিলিটি একটা উদাহরণ তো নিশ্চয়ই বলতেই পারবি তোরা, যেমন কেইটাস, কেইটার্সকে ধর পেমেন্ট করলাম, কেইটার্সকে ধর কি বললাম? কেইটার্সকে পেমেন্ট করলাম। ধর স্যার কেইটার্সকে কত পেমেন্ট করলো? তুই তোর মন মতন বল না, তুই বল না একটা অ্যামাউন্ট বল না, আমি বলে দিচ্ছি এখনই আনসার। কেইটার্সকে ধর পেমেন্ট করলো, ধর ধরে নিলি স্যার কেইটার্সকে ধরুন 50, মানে দেখ তোর লাইনের মানে প্রত্যেককে বলছি, মন দিয়ে শুনবি। এখানে বলছে পেমেন্ট অফ কারেন্ট লায়াবিলিটি, ঠিক আছে? এখানে লিখেছে পেমেন্ট অফ কারেন্ট লায়াবিলিটি, কারেন্ট লায়াবিলিটিকে পে করেছিস, কারেন্ট লায়াবিলিটি উদাহরণ কি? কেইটার্স, কেইটার্সকে তুই পে করেছিস, ধরে নিলাম কেইটার্সকে কত টাকা পে করি? 50,000 টাকা। তাহলে বল কি হতে পারে? ওপরে কারেন্ট অ্যাসেট, নিচে কারেন্ট লায়াবিলিটি। তাহলে কেইটার্সকে যদি 50,000 টাকা পে করিস তাহলে তোর কি কমে যাবে? ক্যাশ কমে যাবে। ক্যাশ কমে গেলে কি হবে? কারেন্ট অ্যাসেট কমে যাবে। তাহলে কারেন্ট অ্যাসেট ছিল 2 লাখ টাকা, 50,000 টাকা পে করলে 50,000 টাকা মাইনাস হয়ে গেল, কারেন্ট অ্যাসেট কমে গেল। এবার তুই কেইটার্সকে পে করে দিস, তাহলে কেইটার্সকে পে করে দিলে কেইটার্স বাড়বে না কমবে? কমবে। তাহলে কারেন্ট লায়াবিলিটি ছিল 1 লাখ টাকা, মাইনাস 50,000 টাকা হলো। দেখ কি হচ্ছে, ওপরে 1.5 লাখ, নিচে 50,000, কাটাকাটি করলে কত হয়? 3:1 হচ্ছে, হ্যাঁ কি না? আমার কারেন্ট রেশিও কত ছিল আগে? 2:1, এখন কত হলো? 3:1। তার মানে আমার রেশিও বাড়ছে না কমছে? রেশিও বাড়ছে। এটাকে কি বলা হয়? এটাকে বলে ইমপ্রুভ, এটাকে বলা হয় ইমপ্রুভ। এটাই কোশ্চেন তোকে জানতে চেয়েছে, বলছে বলো ইমপ্রুভ হবে না ডিক্লাইন হবে? এটাই তোকে জানতে চেয়েছে, বলো ইমপ্রুভ হবে না ডিক্লাইন হবে, নাকি কোনোই চেঞ্জ হবে না? এটা 1 নম্বর পয়েন্ট বললাম, নিশ্চয়ই তোরা বুঝতে পারছিস। এর পরের গুলো কিভাবে করতে হবে, এইভাবেই তোকে প্রতিটা অঙ্ক করতে হবে, মানে প্রতিটা পার্ট কটা পয়েন্ট দিয়েছে? 5টা পয়েন্ট। 2 নম্বর পেমেন্ট ফর ফিক্সড অ্যাসেটস, লেখ তোরা নিজেরা ভাব, নিজেরা ভাব। পেমেন্ট ফর ফিক্সড অ্যাসেট, কে বলতে পারবি? কে বলতে পারবি? পেমেন্ট ফর ফিক্সড অ্যাসেট, ফিক্সড অ্যাসেটের জন্য পেমেন্ট করেছি, বা বলতে ফিক্সড অ্যাসেট কিনেছিস, তা ফিক্সড অ্যাসেট কিনলে কি আসে বল?
ফিক্স অ্যাসেট কিনলে কি আসে? তুই বলবি স্যার ফিক্স অ্যাসেট কিনলে আমাদের কাছে ফিক্স অ্যাসেট আসবে আর কি চলে যাবে স্যার? টাকা চলে যাবে, ক্যাশ চলে যাবে, ক্যাশ চলে যাবে। তার মুখোমুখি অ্যান্সার হয়ে যাবে দেখ। তাহলে আমার কারেন্ট অ্যাসেট ছিল 2 লাখ টাকা। তুই ধর ফিক্স অ্যাসেট আমি 50,000 টাকাই মনে করছি, সব করে 50ই ধরছি। তুই ধর 50,000 টাকা দিয়ে মেশিন কিনলি। তা 50,000 টাকা দিয়ে মেশিন কিনলে তোকে কি চলে যাচ্ছে? টাকা চলে যাচ্ছে। টাকা 50,000 চলে যাচ্ছে। মাইনাস 50,000। আর কি আসছে? ফিক্স অ্যাসেট। ফিক্স অ্যাসেট আসছে, কোনো ট্রিটমেন্ট করতে হবে না। কেন? কারেন্ট অ্যাসেট আর কারেন্ট লায়াবিলিটি কি ফিক্স অ্যাসেট আসে? না, আসবে না। আর কারেন্ট লায়াবিলিটি কত ছিল? 1 লাখ। তাহলে কত হচ্ছে? স্যার উপরে হলো 1.5 লাখ, নিচে হলো 1 লাখ। তাহলে রেশিও কত হলো বল? 1.5:1। তাহলে কি বাড়ালো বল? এখানে কি বেরোলো? আমার আগে ছিল 2:1, এখন হলো 1.5:1। তার মানে কি হলো? রেশিও বাড়ছে না কমছে? কমছে। তাহলে এটাকে বলবো ডিক্লাইন। 2 নম্বর পয়েন্ট হয়ে গেল। 3 নম্বর পয়েন্ট। তাহলে কি ছিল? ক্যাশ কালেকশন ফ্রম ডেটার্স। বল দেখি কে বলতে পারবি আগে ফটাফট করে? ক্যাশ কালেকশন ফ্রম ডেটার্স। ডেটার্স এর থেকে টাকা পেলে কি হবে? ইমপ্যাক্ট কি হবে? আমার কাছে কি হবে বল? ক্যাশ বাড়বে। ক্যাশ বাড়বে মানে কারেন্ট অ্যাসেট বাড়বে। আবার কি হচ্ছে? ডেটার্স তো কারেন্ট অ্যাসেটস। ডেটার্স কমবে। স্যার ডেটার্স কমবে। ডেটার্স কমবে মানে কারেন্ট অ্যাসেট কমবে। তাহলে আমি বলবো এটা কোনো কি হচ্ছে? হিসাব করে বল। এটা কি হতে পারে? এটা কোনো চেঞ্জ হবে না, বুঝতে পারলি? তুই ভাব না 50,000 টাকা বাড়লো আর 50,000 টাকা কমলো, তাহলে কোনো চেঞ্জ হবে? নো চেঞ্জ। নো চেঞ্জ। বুঝতে পেরেছিস তো? এটা আমি করে দেখালাম না। এটা আমি করে দেখালাম না। তুই যদি চাস, কেউ যদি মনে করিস যে না স্যার করেই দেখান না, লাগবেও 30 সেকেন্ড। দেখ না, কারেন্ট অ্যাসেট ছিল 2 লাখ টাকা, 50,000 টাকা ক্যাশ বাড়লো, তাহলে প্লাস করলি 50,000। ঠিক আছে? আবার ডেটার্স কমলো 50,000 টাকা, তাহলে মাইনাস করলি 25,000। দুটোই তো কারেন্ট অ্যাসেটস। ডিভাইডেড বাই কত হলো? 1 লাখ। তাহলে কত হচ্ছে? 2 লাখ বাই 1 লাখ করলে 2:1 হচ্ছে। আশা করি বুঝতে পেরেছিস। 4 নম্বর পয়েন্ট চলে আয়। কি বলেছে 4 নম্বর পয়েন্ট? বলছে বিল রিসিভেবল ডিসঅনার্ড। বিল রিসিভেবল ডিসঅনার্ড। বল, বিল ডিসঅনার্ড হয়েছে। বিল ডিসঅনার্ড হয়েছে। বিল ডিসঅনার্ড হলে কি হয়? বিল ডিসঅনার্ড হলে কি হয়? বিল ডিসঅনার্ড হলে বিল বেড়ে যায় না কমে যায়? বিল কমে যায়। বিল ডিসঅনার্ড হলে তোমার বিল কমে যাচ্ছে। বিল ডিসঅনার্ড হলে বিল কমে যাবে। ঠিক আছে? বিল ডিসঅনার্ড হলে কি হয়? বিল কমে যাবে। একটা কি হয়? ডেটার্স বেড়ে যায়। আর একটা কি হয়? ডেটার্স বেড়ে যায়। নিজেই বল এটা। এটাও কারেন্ট অ্যাসেটস, এটাও কারেন্ট অ্যাসেট। তার মানে একবার কারেন্ট অ্যাসেট বাড়লো, একবার কারেন্ট অ্যাসেট কমলো, তাহলে কি হবে? এটাও তো নো চেঞ্জ। এটাও তো নো চেঞ্জ। লাস্ট পয়েন্ট 5 কি লিখবো? ইস্যু অফ নিউ শেয়ার। নতুন শেয়ার ইস্যু করেছি। বল শেয়ার ইস্যু করলে কি হয়? শেয়ার ইস্যু করলে স্যার ক্যাশ টাকা আসবে, ক্যাশ আসবে। ক্যাশ বাড়বে মানে মানে কারেন্ট অ্যাসেট বাড়বে। ক্যাশ বাড়বে মানে কারেন্ট অ্যাসেট বাড়বে। ক্যাশ বাড়বে মানে কারেন্ট অ্যাসেট বাড়বে। আর কি? নতুন শেয়ার ইস্যু করলে কি হবে? শেয়ার ক্যাপিটাল বাড়বে। শেয়ার ক্যাপিটাল না কারেন্ট অ্যাসেট না কারেন্ট লেভেল। তার মানে কি হলো এখানে? স্যার কারেন্ট অ্যাসেট বাড়ছে। তাহলে কি হবে? কারেন্ট অ্যাসেট ছিল 2 লাখ টাকা, ধর 50,000 টাকা শেয়ার ইস্যু করলি, তাহলে কত হলো? 2,50,000 ডিভাইড বাই 1 লাখ করে দেখ কত হচ্ছে। 2,50,000 বাই 1 লাখ করলে কত হচ্ছে? 2.5 না রে? দেখ তো। 2.5। তাহলে কত হচ্ছে? 2.5:1। তার মানে রেশিও তো কি হচ্ছে? ইমপ্রুভ হচ্ছে। আচ্ছা, এবার কোন অঙ্কটা করবো? এবার বড় অঙ্ক। শর্ট কোশ্চেন আর নেই। শর্ট কোশ্চেন যা যা ছিল সব করানো আছে। ঠিক আছে তো? এটা করানো ছিল না, এইগুলো করানো ছিল না, করিয়ে দিলাম। এবার দেখ লং কোশ্চেনে চলে আয় প্রত্যেকে। 2 নম্বর অঙ্কটা করানো নেই আমাদের। 2 নম্বর অঙ্কটা করাবো। 2 নম্বর অঙ্কটা করানো ছিল না, করাবো 2 নম্বর অঙ্কটা। ঠিক আছে? শোন কি বলছে? কনসিডারিং দ্য ফলোইং ইনফরমেশন প্রিপেয়ার ব্যালেন্স শিট। ঠিক আছে তো? তো এই অঙ্কটা করতে হবে। সোজা অঙ্ক দিয়েছে, কোনো কঠিন অঙ্ক নেই। দেখ বড় বড় অঙ্কগুলো করাচ্ছি এবার। বড় বড় অঙ্ক, ঠিক আছে? 15 মার্কসের যে অঙ্কগুলো হয়। তো তোরা দেখতে পাচ্ছিস তোর চোখের সামনে কটা পয়েন্ট তুলে দিয়েছে এখানে বল? স্যার 1 2 3 4 5 6টা পয়েন্ট দিয়েছে।
তো দেখ এখানে কোনখান থেকে অঙ্ক আরম্ভ করবি ভালো করে শুনে রেশিও করার টেকনিকটা শোন। তো যখনই রেশিও করতে দেবে না তুই খুঁজবি টাকা কোথায়, টাকাটা টাকা এখানে দেখ এই পুরো অঙ্কটা আমার টাকা কাট দিয়েছে, কার টাকা দিয়েছে বল, কারেন্ট লাইবিলিটি, তাই তো, কারেন্ট লাইবিলিটি। এবার খোঁজ কারেন্ট লাইবিলিটি রিলেটেড রেশিও কি আছে, কারেন্ট লাইবিলিটি রিলেটেড রেশিও কি আছে, ওখান দিয়ে অঙ্ক স্টার্ট করবি। কোনটা আছে স্যার, এই যে 2 নম্বর, 2 নম্বর 2 নম্বর পয়েন্টে ঢুকে যা। 2 নম্বর পয়েন্ট কি বলেছে, কারেন্ট অ্যাসেট টু কারেন্ট লাইবিলিটি 3:1, কারেন্ট অ্যাসেট টু মানে কারেন্ট অ্যাসেট বাই কারেন্ট লাইবিলিটি, কারেন্ট অ্যাসেট বাই কারেন্ট কত বলে 3:1 মানে 3/1, এটাই তো বলেছে, এটাই তো বলেছে। এবার লিখবো কারেন্ট অ্যাসেট কারেন্ট লাইবিলিটি কত বলেছে স্যার 1 লাখ টাকা, 1 লাখ টাকা ইকুয়াল টু 3/1 কত হচ্ছে বল, কারেন্ট অ্যাসেট বেরোলো কত 3 লাখ টাকা, বেরিয়ে গেল এটা কারেন্ট অ্যাসেট 3 লাখ টাকা আমাদের। নেক্সট তাহলে কি কি বেরিয়ে গেল বল, স্যার কারেন্ট অ্যাসেট বেরিয়ে গেছে। এবার তুই কোনটা করবি দেখ, শোন প্রত্যেকে শোন, এবার 1 নম্বরটা করতে পারবি দেখ, কারণ তোর তো কারেন্ট অ্যাসেট বেরিয়ে গেছে, তাহলে টোটাল অ্যাসেট বেরিয়ে যাবে। লেখ 1 নম্বর পয়েন্টটা লেখ, টোটাল অ্যাসেট টু কারেন্ট অ্যাসেটস, লেখ টোটাল অ্যাসেট টু মানে বাই বহুবার বলেছি, টোটাল অ্যাসেট বাই কারেন্ট অ্যাসেট কত হবে 2:1 মানে 2/1, টোটাল অ্যাসেট ডিভাইডেড বাই কত হবে 3 লাখ ইকুয়াল টু 2/1 কত হবে, টোটাল অ্যাসেট কত হবে 6 লাখ টাকা। আমার সঙ্গে সঙ্গে প্রত্যেকে কর, আমার সঙ্গে সঙ্গে প্রত্যেকে করতে হবে, প্রত্যেককে করতে হবে সঙ্গে সঙ্গে, সঙ্গে সঙ্গে ব্রেনও চলবে হাতও চলবে, দুটোই চলতে হবে একসঙ্গে। হয়ে গেল এটা, তাহলে আমাদের কি হলো 1 নম্বর পয়েন্টটা করলাম, 2 নম্বর পয়েন্টটা করলাম, তাহলে কি কি বেরোলো বল, কারেন্ট অ্যাসেট বেরিয়ে গেছে, আর কি বেরোলো বল, টোটাল অ্যাসেট বেরিয়ে গেছে। এবার দেখ তো, এবার না অ্যাসিড টেস্ট রেশিওটাকে করার চেষ্টা কর দেখি হয় নাকি কিছু, দেখ অ্যাসিড টেস্ট রেশিও দেখতে করা যাবে কিনা আগে দেখে নে। লিখি অ্যাসিড টেস্ট রেশিও, লেখ এখানে লেখ অ্যাসিড টেস্ট রেশিও, ফর্মুলা জানতাম আমরা, ফর্মুলা কি ছিল, কারেন্ট অ্যাসেটস মাইনাস ক্লোজিং স্টক, আর একটা মাইনাস হতো প্রিপেড এক্সপেন্স, বাট এই অঙ্কে নেই বলে আমি যাচ্ছি না। কারেন্ট অ্যাসেট থেকে ক্লোজিং স্টক বাদ দেবো, ডিভাইডেড বাই কি করব, ডিভাইড বাই কারেন্ট লাইবিলিটি। বল অ্যাসিড রেশিও কত ছিল আমাদের অঙ্কে 1.5:1 ছিল, তাহলে 1.5/1, কারেন্ট অ্যাসেটস, কারেন্ট অ্যাসেট কত বলেছে কোশ্চেনে বল, কারেন্ট অ্যাসেটস 3 লাখ টাকা, মানে বলেছে মানে কি আমরা বের করলাম না, কারেন্ট অ্যাসেট 3 লাখ টাকা লিখেছে 3 লাখ টাকা, মাইনাস সিএল স্টক মানে ক্লোজিং স্টক, কারেন্ট লাইবিলিটি লাস্ট লাইনে বলেছিল অঙ্কের লাস্ট লাইনে কারেন্ট লাইবিলিটি বলে দিয়েছিল, দেখ কত বলেছিল 1 লাখ টাকা, তাহলে করে ফেলে এখান দিয়ে ক্যালকুলেট করে দে, 1.5 এর সাথে 1 লাখ গুণ করলে কত হয় 1.5 লাখ টাকা। এবার ডান দিকে 3 লাখ আছে, এটাকে বাদিকে নিয়ে আসলে কি হবে মাইনাস 3 লাখ ইকুয়াল টু মাইনাস সিএল স্টক, তাহলে কত হবে মাইনাস 1.5 লাখ ইকুয়াল টু মাইনাস সিএল স্টক, দুই সাইডে মাইনাস মাইনাস কেটে দে, কত বেরোলো সিএল স্টক বেরিয়ে গেল তোর 1.5 লাখ টাকা। ঠিক আছে তো, আচ্ছা কি বাকি ছিল আর, মোটামুটি দেখ এটা করে দিয়েছি আমরা। এবার আমি করি ওই ডেপ্ট ইকুইটি রেশিওটা, লেখ ডেপ্ট ইকুইটি রেশিও প্রত্যেকে লেখ, এখানটাই একটু বোঝার ব্যাপার আছে। ডেপ্ট ইকুইটি রেশিও মানে কি, ডেপ্ট বাই ইকুইটি, হ্যাঁ কি না, ডেপ্ট বাই ইকুইটি কত বলেছে কোশ্চেন পড়ে বল, ডেপ্ট ইকুইটি রেশিও কত বলেছে, ডেপ্ট ইকুইটি রেশিও কত বলেছে দেখ 1:1, লেখ 1:1 মানে 1/1, এই 1/1 মানে কি বলতে পারি স্যার, ডেপ্ট মানে ইকুইটি, বলতে পারি তো, ডেপ্ট ইকুয়াল টু ইকুইটি, দুটোই সমান হচ্ছে। আচ্ছা এর পরের লাইনে কি হবে দেখ,
আমরা যে একটা টেকনিক বারবার বলছি, এই কনসেপ্টটা খুব জরুরি জানা রেশিও করতে গেলে, এই কনসেপ্ট জানাটা খুব জরুরি। দেখ, এদিকে হয় লাইবিলিটি, এদিকে হয় অ্যাসেটস, ঠিক আছে তো? কনসেপ্টটা ভালো করে শুনবি, তাহলে রেশিও যে কোনো অঙ্কে এই কনসেপ্ট তোকে খুব সাহায্য করবে। এই কনসেপ্ট খুব সাহায্য করবে। সেটা কি হয়, আমরা কি লিখতাম, এদিকে শেয়ার ক্যাপিটাল, এখানে লিখতাম রিজার্ভ, তাই তো? শেয়ার ক্যাপিটাল সঙ্গে রিজার্ভ যোগ করলে তাকে কি বলে, প্রপারাইটার্স ফান্ড, ঠিক আছে? এইবার এই প্রপারাইটার্স ফান্ডের সঙ্গে লোন যোগ করলে কি হয়, প্রপারাইটার্স ফান্ডের সাথে লোন যোগ করলে কি হয়, তাকে কি বলে জানিস? ক্যাপিটাল এমপ্লয়েড। এর সাথে লোন যোগ করলে তাকে বলা হয় ক্যাপিটাল এমপ্লয়েড। এবার এই ক্যাপিটাল এমপ্লয়েড সঙ্গে কারেন্ট লায়াবিলিটি যোগ করলে তাকে কি বলে, টোটাল লায়াবিলিটি। আর আমরা জানি টোটাল লায়াবিলিটি ইকুয়াল টু টোটাল অ্যাসেটস। ঠিক আছে, আমরা জানি টোটাল লায়াবিলিটি ইকুয়াল টু টোটাল অ্যাসেটস। আরেকটা কি ইকুইটি, আরেকটা মানে কি ইকুইটির আরেকটা নাম কি, ইকুইটির আরেকটা নাম প্রপারাইটার্স ফান্ড, ঠিক আছে? যার নাম ইকুইটি তার নামই প্রপারাইটার্স ফান্ড, যার নাম ইকুইটি তার নামই প্রপারাইটার্স ফান্ড। আর একটা কথা, যদি আমি একটা কথা বলি, সব যেই কথাগুলো বলছি মনোযোগ সহকারে শুনবি। টোটাল অ্যাসেট 6 লাখ টাকা বেরিয়েছে, যদি টোটাল অ্যাসেট 6 লাখ টাকা বেরোয় তাহলে টোটাল লায়াবিলিটি 6 লাখ বলতে পারি? টোটাল অ্যাসেট যদি 6 লাখ টাকা হয় তাহলে টোটাল লায়াবিলিটি তো 6 লাখ টাকা। তাহলে বল, আমার কথাটা একটু শুনতে পাচ্ছিস প্রত্যেকে? এই দেখ, এখানে কি ডেপ্ট ইকুয়াল টু ইকুইটি লেখা আছে, হ্যাঁ কি না? ডেপ্ট ইকুয়াল টু ইকুইটি, আবার বলছি দেখ কি লেখা আছে এখানে, ডেপ্ট ইকুয়াল টু কি লেখা আছে, ইকুইটি। ঠিক, প্রত্যেকে ক্লিয়ার? ডেপ্ট ইকুয়াল টু ইকুইটি, ইকুইটি লেখা আছে। এবার দেখ, ইকুইটি বলতে কোনটাকে বোঝায়? আমি সুন্দর সুন্দর করে কথাগুলো বলছি, এগুলো মনে রাখবি কিন্তু। এটা কি ইকুইটি বলে, যার নাম প্রপারাইটার্স ফান্ড তার নাম ইকুইটি। তো তোকে যদি কেউ বলে বলো ইকুইটি কত, কি করে বের করবি? আমি বলতে পারি, স্যার টোটাল লায়াবিলিটি থেকে আপনি কারেন্ট লায়াবিলিটি বাদ দিন আর লোন বাদ দিন, বলতে পারি। বুঝতে পারলি তো? তো এইগুলো তোকে মাথায় রাখতে হবে। আচ্ছা, আর একটা কথা নিচে কিছু বলেছিল, একটা কথা ওটাও একটু দেখে নে। বলেছিল কি, ইন ইকুইটি, যখন তুমি ইকুইটি করবে তখন বলছে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের যে ব্যালেন্স, বলছে পিএল অ্যাকাউন্টের যে ব্যালেন্স, ঠিক আছে, রিপ্রেজেন্ট এন্টায়ারলি বাই কারেন্ট ইয়ার প্রফিট। অর্থাৎ ইকুইটি শেয়ার ক্যাপিটাল 25% হবে হচ্ছে তোর প্রফিট অ্যান্ড লস। এটা বলে দিয়েছিল, ইনফরমেশন তোকে দিয়েছিল। তাহলে প্রপার্টাইজ ফান্ডে লেখ এখানে টোটাল লাইবিলিটি, এখানে লিখতে থাক টোটাল লাইবিলিটি। মানে প্রপার্টাইজ ফান্ড মানে ইকুইটি, ইকুইটি বের করার ফর্মুলা কি লিখছি, টোটাল লাইবিলিটি মাইনাস কারেন্ট লাইবিলিটি। টোটাল লাইবিলিটি থেকে কারেন্ট লাইবিলিটি বাদ দিচ্ছি। তো আমাদের টোটাল লাইবিলিটি কত বেরিয়েছিল, 6 লাখ। আর কারেন্ট লাইবিলিটি কত ছিল, 1 লাখ। তাহলে কত বেরোলো, 5 লাখ। ঠিক আছে, আর একটা কি ছিল এখানটায় দেখ, টোটাল লাইবিলিটি, কারেন্ট লাইবিলিটি আর লোন, এখানে লেখ লোন, এখানে একটা লোন ছিল না, লোনও তো ছিল। টোটাল লাইবিলিটি থেকে কারেন্ট লাইবিলিটি বাদ দিবি আর লোন বাদ দিবি। তাহলে মাইনাস, লোন তো জানা নেই, লোন জানা আছে এখনো পর্যন্ত না, লোন জানা নেই। তাহলে লোন জানা নেই কিন্তু আমাদের, এখানে লোনের জায়গায় লোন লেখ। আর 6 লাখ থেকে 1 লাখ বাদে 5 লাখ মাইনাস লোন। আচ্ছা, লোনটাকে ওই দিক পাঠাতে পারি তো, মাইনাস লোন এই দিক আছে তো ওই দিক পাঠাতে পারি তো লোনটা, মাইনাস লোন এই দিক আছে, লোনটাকে তো ওই দিকে পাঠাতে পারি। আচ্ছা, এখানটায় দেখ, এখানটায় দেখ, আমার কথা মনোযোগ সহকারে শোন, প্রত্যেকে শুনবি এবং কারোর কোশ্চেন থাকলে জিজ্ঞাসা করবি। ডেপ্ট, ডেপ্ট মানে কি বলেছিল, ডেপ্ট মানে কি, ডেপ্ট মানে ইকুইটি, ডেপ্ট মানে কি ইকুইটি। তার মানে এখানটা কি দেখ, এই যে এখানে মাইনাস লোন, লোন মানে কিন্তু ডেপ্ট, লোন মানে কিন্তু ডেপ্ট, অর্থাৎ এই লোনটাকে ওই দিক পাঠিয়ে দে। ওই দিক পাঠালে কি হবে, লোন মানেই ডেপ্ট, এখানে লিখলাম ডেপ্ট।
ঠিক আছে, আর ডেট মানে ডেট, ডেট মানে তো ডেট। এবার দেখ কে বুঝতে পারিস এই লাইনটার মানে, এই লাইনটা যে বুঝতে পারিস সে অঙ্ক বুঝে গেছে, আর কিছু নেই। আমি প্রত্যেককে বলছি এই লাইনটা ভালো করে ক্লিয়ার কর, কার কার অসুবিধা হচ্ছে ভালো করে দেখ। আমি ফরম্যাটটা টুকলাম এখানে, ফরম্যাটটা দেখে এটা হচ্ছে ফরম্যাট। আমি বললাম টোটাল লাইবিলিটি থেকে কারেন্ট লাইবিলিটি বাদ দাও আর লোন বাদ দাও, তাহলে তো প্রফিট ফান্ড বের হবে। তাই আমি এখানে লিখলাম প্রফিট ফান্ড বের করার ফর্মুলা কি, টোটাল লাইবিলিটি থেকে কারেন্ট লাইবিলিটি বাদ দিলাম আর লোন বাদ দিলাম। ঠিক আছে, টোটাল লাইবিলিটি 6 লাখ, কারেন্ট লাইবিলিটি 1 লাখ মাইনাস লোন, তার মানে 6 লাখ থেকে 1 লাখ বাদ দিলে 5 লাখ, 5 লাখ মাইনাস লোন। তার মাইনাস লোনটা ওই দিক পাঠালে কি হয়, প্লাস লোন হচ্ছে। আর আগে ডেপ ছিল, সে ডেপ প্লাস ডেপ, বোঝা গেল তো। তার মানে টু ডেপ যদি 5 লাখ টাকা হয় তাহলে একটা ডেপ কত, 2.5 লাখ টাকা। তাহলে লোন তোর 2.5 লাখ টাকা বেরিয়ে গেল, লোন তোর 2.5 লাখ টাকা বেরিয়ে গেল। বল কে কে বুঝিস নি এখনো পর্যন্ত, দেখ ভালো করে দেখে নে। এবার দেখ যদি কেউ বুঝতে পারিস তাহলে আমার কথা শোন। টোটাল লাইবিলিটি 6 লাখ টাকা, 6 লাখ টাকা লিখলাম। কারেন্ট লাইবিলিটি কত, 1 লাখ টাকা এখানে লিখলাম, আর লোন কত 2.5 লাখ টাকা লিখলাম। তাহলে বল দেখি প্রফিট ফান্ড কত হবে, এটা কত 2.5 লাখ হবে, বুঝতে পারছি ব্যাক ক্যালকুলেশন করে। আচ্ছা তাহলে ডেপ বেরিয়ে গেল আমার 2.5 লাখ টাকা। তাহলে বল প্রপার্টাস ফান্ড কত, এখানে নিচে লেখ প্রপার্টাস ফান্ড, লেখ প্রপার্টাস ফান্ড। প্রপার্টাস ফান্ড আমি তো ব্যালেন্স শিট দেখে তোকে বোঝালাম 2.5 লাখ টাকা। যার একটু ব্রেন আছে অনেক আগেই বলে দিতে পারবে, সে বলবে 2.5 লাখ টাকাই হবে। কি করে বলবে 2.5 লাখ টাকা, কারণ কোশ্চেন তো বলেই দিয়েছিল ডেপ্ট ইকুয়াল টু ইকুইটি, যে ডেপ্ট সেই তো ইকুইটি। তো ডেপ্ট যদি 2.5 লাখ টাকা হয় ইকুইটি তো 2.5 লাখ টাকাই হবে। ডেপ্ট যদি 2.5 লাখ টাকা হয় তাহলে ইকুইটিও তো 2.5 লাখ টাকাই হবে। এই এটা 2.5 লাখ টাকা হয়ে গেল, প্রপার্টাস ফান্ড 2.5 লাখ টাকা। ব্যাস শেষ হয়ে গেছে, লাস্ট লাইন, অঙ্কের লাস্ট লাইনে চলে এসেছে একদম। অঙ্কের লাস্ট লাইন, বল ইকুইটি বের করার ফর্মুলা কি, বারবার বলছি যার নাম ইকুইটি তার নাম প্রপার্টাস ফান্ড, এটা বের করার ফর্মুলা কি স্যার, শেয়ার ক্যাপিটাল প্লাস রিজার্ভ। এটা কত 2.5 লাখ টাকা বেরিয়ে বলে মানে বের করে ফেললাম। শেয়ার ক্যাপিটাল জানা নেই, ঠিক আছে তো। রিজার্ভ কি বলেছিল, কোশ্চেন পর কোশ্চেন পর রিজার্ভ কি বলেছিল, স্যার বলেছিল যখন আপনি ইকুইটি ক্যালকুলেট করবেন, ইকুইটি ক্যালকুলেট করার সময় প্রফিট অ্যান্ড লসের যে ব্যালেন্সটা হবে না, তো ওটা কি করে হবে, বলছে ইকুইটি শেয়ার ক্যাপিটাল 25% হবে প্রফিট অ্যান্ড লস। ইকুইটি শেয়ার ক্যাপিটাল কত পার্সেন্ট, 25%। তাহলে আমি তো বলতে পারি 25% মানে 0.25 ইন্টু শেয়ার ক্যাপিটাল, এটাই তো বলেছি। তাহলে শেয়ার ক্যাপিটালের সঙ্গে 0.25 শেয়ার ক্যাপিটাল যোগ করলে কত হয়, 1.25 শেয়ার ক্যাপিটাল বলতে পারি তো, ইকুয়াল টু 2.5 লাখ। তাহলে শেয়ার ক্যাপিটাল কত, 2.5 লাখ ডিভাইড বাই 1.25 কত হচ্ছে 2 লাখ। তাহলে শেয়ার ক্যাপিটাল বেরিয়ে গেল কত, 2 লাখ। তাহলে রিজার্ভ কত বেরোবে, রিজার্ভ বেরোবে স্যার 0.25 ইন্টু শেয়ার ক্যাপিটাল, তাহলে 0.25 ইন্টু 2 লাখ। শেষ, অঙ্ক শেষ। বুঝতে পেরেছিস তো প্রত্যেকে, প্রত্যেককে কিন্তু বলছি, বারবার করে বলছি, দেখ রেশিও হয়তো রিভিশন করা আরম্ভ করিসনি এখনো, রিভিশন করতে হবে, তাহলে তো তুই বুঝতে পারবি, এই জিনিসগুলো ধরতে পারবি। এরপরে কত নম্বর অঙ্ক করাবো বলছি দাঁড়া, 2018, মানে এটা দেখ কত নম্বর অঙ্কটা, 1 মিনিট। এই যে এই অঙ্কটা 6 নম্বর অঙ্কটা, 6 নম্বর অঙ্কটা করো, 6 নম্বর অঙ্কটা, 6 নম্বর অঙ্কটা আগে করানো ছিল না ক্লাস, এটা করাচ্ছি। বলছে উইথ দ্য ফলোইং রেশিও অ্যান্ড ফিউচার ইনফরমেশন গিভেন বিলো প্রিপেয়ার ট্রেডিং অ্যাকাউন্ট, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট আর ব্যালেন্স শিট করতে বলেছিল, ঠিক আছে। তো এইমাত্র তোকে কি শেখালাম জানিস তো, যার ভ্যালু দিয়ে দেবে সেখান থেকে অঙ্ক স্টার্ট করবে। তো বল দেখি এখানে কোনটা থেকে স্টার্ট করবো অঙ্ক, ফিক্স অ্যাসেট বলে দিয়েছে 20 লাখ টাকা, তাহলে এই জি থেকে অঙ্ক স্টার্ট কর, জি থেকে লেখ, খাতায় লেখ প্রথমে ফিক্স অ্যাসেট বাই কারেন্ট অ্যাসেটস, কত 6 নম্বর অঙ্ক তো, ফিক্স অ্যাসেটস বাই কারেন্ট অ্যাসেটস, কত বলেছিল বল তো কোশ্চেন পর, ফিক্স অ্যাসেট বাই কারেন্ট বলেছে 5/7, কি বলেছিল 5/7, লেখ 5/7, লিখে দিলাম 5/7। আর ফিক্স অ্যাসেট বলেছিল 20 লাখ টাকা, এখানে লিখলাম 20 লাখ ডিভাইড বাই কারেন্ট অ্যাসেটস ইকুয়াল টু 5/7। তাহলে কত হচ্ছে বল একবারে,
4 লাখ 28 লাখ হচ্ছে, দেখ কারেন্ট অ্যাসেট কত 28 লাখ, কারেন্ট অ্যাসেট তো 28 লাখ হচ্ছে, হ্যাঁ কি না? 20 লাখকে 5 দিয়ে কাটলে 4 লাখ, 4 লাখের সঙ্গে 7 গুণ করলে 28 লাখ হচ্ছে, কারেন্ট অ্যাসেট 28 লাখ হয়ে গেল, বেরিয়ে গেল একটা। তাহলে আমার এটা বেরিয়ে গেল, এটা হয়ে গেল। এবার কি হলো, কারেন্ট অ্যাসেট বেরিয়ে গেল, এবার খোঁজ ফিক্সড অ্যাসেট আর কোথায় আছে স্যার, এই তো ই নম্বর পয়েন্ট, ই নম্বর পয়েন্টে তো ফিক্সড অ্যাসেট বাই ক্লোজিং ক্যাপিটাল লিখ, ফিক্সড অ্যাসেটস বাই ক্লোজিং ক্যাপিটাল কত টাকা 5/4, ফিক্সড অ্যাসেট বাই ক্লোজিং ক্যাপিটাল কত হচ্ছে 5/4, তাহলে ফিক্সড অ্যাসেট কত 20 লাখ টাকা ডিভাইডেড বাই ক্লোজিং ক্যাপিটাল ইকুয়াল টু 5/4, তাহলে কত 20 লাখকে 5 দিয়ে ভাগ করলে 4 লাখ, 4 লাখ ইন্টু 4 16 লাখ টাকা হচ্ছে, তাহলে ক্লোজিং ক্যাপিটাল কত বেরোলো তোর 16 লাখ টাকা। নেক্সট কি হচ্ছে, একটা করে রাইট মার্ক, এটা হয়ে গেল। এবার কি করব আমরা, স্যার ক্লোজিং ক্যাপিটাল বেরিয়ে গেছে, তাহলে এফেক্টটা কর, ক্লোজিং ক্যাপিটাল বাই এক্সটার্নাল লাইবিলিটিস, ক্লোজিং ক্যাপিটাল divided by external liabilities কত হচ্ছে 1/2, 16 লাখ divided by external liabilities equal to 1/2 কত হচ্ছে বল 32 লাখ, তাহলে এক্সটার্নাল লাইবিলিটিস কত হচ্ছে 32 লাখ, হয়ে গেল। আর কি ছিল, এটাও হয়ে গেল। এবার তার উপরে আয়, ডি নম্বর পয়েন্টে আয়, কারেন্ট লাইবিলিটি বাই এক্সটার্নাল লাইবিলিটি লেখ, কারেন্ট লাইবিলিটি কারেন্ট লাইবিলিটি বাই এক্সটার্নাল লাইবিলিটিস কত বলেছে 1/4, তো কারেন্ট লাইবিলিটি জানা নেই, কিন্তু এক্সটার্নাল লাইবিলিটি কত 32 লাখ ইকুয়াল টু 1/4, তাহলে কত হচ্ছে 8 লাখ হচ্ছে, কারেন্ট লাইবিলিটি কত হচ্ছে 8 লাখ। নেক্সট, তাহলে দেখ ডি থেকে শুরু করে এইচ অব্দি সব কটা হয়ে গেল। এবার স্টক টার্নওভার রেশিও লিখবি তোরা প্রত্যেকে, ঠিক আছে তো, স্টক টার্নওভার রেশিও প্রত্যেকে লেখ, স্টক টার্নওভার রেশিও লেখ, স্টক টার্নওভার রেশিও ফর্মুলা কি, কস্ট অফ গুড সোল্ড ডিভাইড বাই এভারেজ স্টক, স্টক টার্নওভার রেশিও কত বলেছে অঙ্কে 10, 10 টাইমস, এখানে বল 10, কিন্তু দুটোর তো একটাও জানি না, দুটোই তো আননোন আমার কাছে, আমার কাছে কস্ট অফ গুড সোল্ড আননোন, আবার এভারেজ স্টকও আননোন, স্যার কি করে করবে এরকম সিনারিওতে কি করে করতে হয়, দেখ আমি শিখিয়ে দিচ্ছি, চিন্তা করতে হবে না, লাস্ট লাইনটা পড়, ওকে তোকে তোকে সাহায্য করেছে, ও তোকে সাহায্য করেছে কি করে বের করতে হবে, ও তোকে এভারেজ স্টক বলে দিয়েছে, দেখ কি করে বলছে, ও বলছে ক্লোজিং স্টক 2,20,000 বলেছে, বলছে হুইচ ইজ 10% মোর দ্যান ওপেনিং স্টক, বলছে ক্লোজিং স্টক আমি তোমাকে 2,20,000 টাকা বলে দিলাম, ঠিক আছে, যেটা কি না মানে ক্লোজিং স্টক বলেছে ওপেনিং স্টকের চেয়ে 10% বেশি, তাহলে ক্লোজিং স্টক কত বলেছে বল 2,20,000 বলে দিয়েছি, ওপেনিং স্টক তোকে বলে দেয়নি, ঠিক আছে, তো ওপেনিং স্টক কি বলেছে, বলছে ক্লোজিং স্টক 2,20,000, বলছে এখানে বলেছে যে ক্লোজিং স্টক 2,20,000, আর ক্লোজিং স্টক কি করে ক্যালকুলেট হচ্ছে ওপেনিং এর 10% করে, বলছে 2,20,000 হুইচ ইজ 10% মোর দ্যান ওপেনিং স্টকের চেয়েও 10% বেশি, ঠিক আছে, তাহলে ওপেনিং স্টক বের করবো,
2,20,000 যেটা কিনা 110 সমান, তাহলে 100 কত হচ্ছে? 2,00,000 টাকা। এই ব্যাপারটা পুরো কনসেপ্টটা ক্লিয়ার করেছিস কিনা দেখ, ভালো করে দেখে নে। বলছে যে এই লাইনটা যদি বুঝতে অসুবিধা হয়, এটা ভালো করে দেখবি। ক্লোজিং স্টক বলে দিয়েছে একটা টাকা, হ্যাঁ ঠিক আছে, যেটা কিনা 10% ওপেনিং স্টকের চেয়ে 10% বেশি। তাহলে ওপেনিং যা ছিল ছিল তারও 10% বেশি। তাহলে ওপেনিং যদি 100 হয়, আরো 10 বেশি কত, তাহলে কত? 110, তাই না? এই 2,20,000 টা 110 এর সমান, তাহলে 100 কত, তাই না? ব্যাস হয়ে গেল, হয়ে গেল তোর এই জায়গাটা। কত হলো? 2,00,000 টাকা। তাহলে এখান থেকে তুই এভারেজ স্টক বের করতে পারবি তো, হ্যাঁ কি না? বল। ওপেনিং স্টক প্লাস ক্লোজিং স্টক, এই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কিন্তু অঙ্কটা, এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। ওপেনিং স্টক কত? 2,00,000 টাকা, আর ক্লোজিং স্টক 2,20,000 ডিভাইড বাই 2, তাহলে কত হয়? 4,20,000 কে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 2,10,000। এভারেজ স্টক 2,10,000 বেরিয়ে গেল, তাহলে কষ্ট ফুটসল তো বেরিয়ে গেল। সিওজিএস কত বেরোচ্ছে স্যার? 10 গুণ করে দিন, 21,00,000 টাকা। সিওজিএস কত হলো? 21,00,000 টাকা। তারপর কি বলেছে বল? হয়ে গেল তো, আর কি বলবো? জিপি রেশিও কর, জিপি রেশিও 1/3 বলেছে, চলে আয়। দেখ, তোরা নিশ্চয়ই প্রত্যেকে জানিস, এটা আমাকে বলতে হবে না। জিপি রেশিও কত বলেছে? বল, জিপি রেশিও কত বলেছে? স্যার 1/3, তাই তো বলেছে। ভালো করে দেখে নে, এই দেখ, ভালো করে দেখ প্রত্যেকে, দেখ কোশ্চেনের দিকে তাকা। এই যে এত পার্সেন্টেজকে 1/3 বলা, এটা তো ছোট থেকে শিখে আসছি। এটাকে কি বলি আমরা? 1/3। এটাকেই আমরা 1/3 বলি, 33/1/3 কে 1/3 বলি। কিন্তু জিপি কস্টের উপর হতে পারে, সেলের উপর হতে পারে, কিন্তু এখানে কোথাও লিখেছে কার উপর? কার উপর বলে না দিলে সবসময় সেলের উপর ধরবে। তাহলে 1/3 কার উপর বলি? সেলের উপর। সেলের উপর 1/3, তাহলে লিখবো জিপি রেশিও 1/3, 1/3 অন সেলস, বলতে পারি তো? সেলের উপর 1/3। কিন্তু আমার অঙ্কে, আমার অঙ্কে যে 21,00,000 টাকা বেরিয়েছে, এটা কি বেরিয়েছে? কস্ট অফ গুডস সোল্ড। তার মানে আমার কাছে ইনফরমেশন কি আছে? কস্ট প্রাইস নাকি সেলিং প্রাইস? আমার কাছে ইনফরমেশন কি আছে? কস্ট প্রাইস। আমার কাছে ইনফরমেশন কস্ট প্রাইস, কিন্তু পার্সেন্টেজ কিসে বলেছে? সেলের উপর। তার মানে কি করতে হবে? আমি আমি দেখ, মন দিয়ে শোন, মন দিয়ে প্রত্যেকে শোন। এই 21,00,000 টাকাকে, এই যে 21,00,000 টাকা কস্ট প্রাইস আছে, আর আমাকে এটা কি আছে? প্রফিট আছে কত? 1/3 সেলের উপর। তাহলে কি করব? সেলের উপর যদি 1/3 হয়, কস্টের উপর কত হয়? 1/2। 1/2 তোরা তো জানতি, প্রত্যেকের মনে আছে? মনে না থাকলে আমি আবার শিখিয়ে দিচ্ছি, শোন এদিক তাকা। কস্ট আর এখানে হচ্ছে সেল। তা সেলের উপর তো 1/3। কি শিখেছি? ছোটবেলা থেকে শিখে আসছি, সেলের উপর 1/3 হলে ডান দিক থেকে যখন বাঁ দিকে আসে তখন কি করতে হয়? বিয়োগ করতে হয়, বিয়োগ করতে হয়। তাই ওপরে 1, এখানে উপরে 1 লিখবো, নিচে কি লিখবো? এই যে এখানে 1 আর এটা 3, এই 1 আর 3 এর বিয়োগ করবো, বিয়োগ। তাহলে 3 মাইনাস 1, তাহলে কত হলো? 1/2। তাহলে সেলের উপর 1/3 হলে কস্টের উপর কত হয়? 1/2 হয়ে গেল। এবার লেখ গ্রস প্রফিট কত হবে স্যার? সেল কত ছিল বল? সেল 21,00,000। 21,00,000 এর উপর 1/2 করলে কত হয়? 10,85,000। তাহলে প্রফিট বেরিয়ে গেল কত? 10,50,000। কষ্টের উপর ধরলে তো ডাইরেক্ট বেরিয়ে যাবে। কষ্টের উপর ধরবি কি করে? কষ্ট বলেইনি, এখানে তো সেল বলেছে। না হলে তুমি নোট দিয়ে দাও। না না, এরকম নোট দেওয়া যাবে না, এরকম কিছু না বলে সবসময় সেলের উপরই ধরতে হবে। এবার লেখ সেলস। সেল বের করার ফর্মুলা কি জানি? নরমালি তো কষ্টের সাথে প্রফিট যোগ করলে সেল হয়। তাহলে লিখবো কি? সিওজিএস সাথে জিপি যোগ করবো। তাহলে সিওজিএস কত বলেছিল অঙ্কে? 21,00,000 টাকা। জিপি কত বলেছিল? 10,50,000 টাকা। তাহলে কত হলো? 31,50,000 টাকা। সেল হয়ে গেল 31,50,000 টাকা, ঠিক আছে? লাস্ট লাইন, অঙ্ক শেষ। তোকে বের করতে কি বলেছে? লাস্ট লাইন, লাস্ট একটাই পয়েন্ট বের করতে বলেছে। বলেছিল কি? নেট প্রফিট টার্ন ওভারের 25%। টার্ন ওভার মানে স্যার সেল, টার্ন ওভার মানে সেল, সেলের 25%। নেট প্রফিট বলেছে সেলের 25%। সেল ছিল 31,50,000, তার উপর 25%, 7,87,500। ব্যাস শেষ হয়ে গেল করে। কিন্তু তোকে কি করতে বলেছে? তোকে ট্রেডিং পিএল ব্যালেন্স শিট করতে বলেছে। তাহলে
তো খুলে দেখাতে হবে না তোকে পরীক্ষার হলে? ট্রেডিং অ্যান্ড প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। ছোট হবে ট্রেডিং প্রফিট অ্যান্ড লস, ছোট, খুব বড় হবে না। এখানে লিখ ক্রেডিট সাইড, এখানে লিখ ডেবিট সাইড। সবাই সবার খাতার দিকে তাকাবি, সবাই সবার খাতার দিকে তাকাবি, খাতার দিকে আমাকে বলতে থাক। প্রথমে কি লিখি? ওপেনিং স্টক বল, কত ছিল ওপেনিং স্টক? ওপেনিং স্টক কত ছিল? 2 লাখ। আচ্ছা, তারপর এইদিকে কি লিখি? সেল। সেল বের করলাম তুই মাত্র, দেখ দেখাই যাচ্ছে 31,50,000। এখানে কি লিখবো? বাই ক্লোজিং স্টক। অঙ্কে বলে দিয়েছিল 2,20,000, হ্যাঁ কি না? এখানে কি লিখবো? টু গ্রস প্রফিট। টু গ্রস প্রফিট, দেখ আমরা বের করলাম তো গ্রস প্রফিট, বল গ্রস প্রফিট বের করলাম আমরা, কত বের করলাম? 10,50,000। ব্যালেন্স কর, ব্যালেন্স কর, দেখ দুই সাইড ট্যালি হচ্ছে কিনা দেখ। 31 আর 2 33 লাখ, 33,70,000। কত হচ্ছে? 33,70,000। তো 33,70,000 থেকে এই দুটো বাদ দেবো, 2 লাখ বাদ দেবো আর 10,50,000 বাদ দেবো, কর। 33,70,000 থেকে 10 লাখ বাদ দেবো আর 2 লাখ বাদ দেবো। দাঁড়া 1 মিনিট। 33,70,000 মাইনাস 2 লাখ মাইনাস 10,50,000 কত হচ্ছে? 21,20,000। 21,20,000 ব্যালেন্স করে হচ্ছে। তাহলে বলতে পারি এখানে কি লেখা উচিত? পারচেজ। কারণ পারচেজ বলে দিই, এটাতে হবে পারচেজ হবে। পারচেজ হবে। এটা লিখে দে ব্যালেন্সিং ফিগার। হয়ে গেল। কমপ্লিট। পিএল করব, পিএল। জিপিটাকে ট্রান্সফার করব, কি লিখবো? বাই জিপি। 10,50,000। আর এখানে কি লিখবো? টু এনপি। এইমাত্র বের করলাম, বল দেখি কত বের করলাম? 7,87,500। ব্যালেন্স টার্ন 10,50,000। এখানে হলে 10,50,000। 10,50,000 থেকে কত বাদ দেবো? 7,87,500 কত হচ্ছে? বাদ দিয়ে 2 লাখ 6, হ্যাঁ 2,62,500। ঠিক আছে তো? যেটা বেরোলো তাকে কি বলা হয়? বলতে পারবি কেউ ব্যালেন্সিংটাকে কি বলা হয়? কেউ বলতে পারবি? এই যে ব্যালেন্সিং কি বেরোবে, কি লেখা উচিত? মনে আছে? ক্লাসে করিয়েছিলাম কিন্তু। অপারেটিং এক্সপেন্সেস, অপারেটিং এক্সপেন্সেস বলেছিলাম। লেখ অপারেটিং এক্সপেন্সেস। এটা ব্যালেন্সিং ফিগার হয়ে গেল। ব্যালেন্স শিট করে দিন, ছোট্ট করে ব্যালেন্স শিট। যদি পরীক্ষার কোশ্চেন পেপারে বলে না যে নতুন ফরম্যাট মেনটেন করতে, তখনই করবি, আর না হলে পুরোনো ফরম্যাট করে দিলেই হয়, কারণ অঙ্কটা এমনি লেন্দি হয়ে যায়। ঠিক আছে তো? ওরা লাস্টে লিখে দেয় নিউ ফরম্যাট নট ম্যান্ডেটরি, দেখবি অনেক অঙ্কে লেখা আছে। লাস্ট ইয়ারও পরীক্ষা যখন এসেছিল ওখানেও বলেছিল নট ম্যান্ডেটরি। তাহলে এইদিকে লিখবো কি? অ্যাসেটস। এদিকে লিখবো লাইবিলিটিস। এখানে কি লিখতে হয়? ফিক্সড অ্যাসেটস। এখানে লিখবো কারেন্ট অ্যাসেট। দেখ তোরা, দেখ প্রত্যেকে দেখ, তোরা খাতার দিকে তাকা না, খাতার দিকে তাকিয়ে বল না ফিক্সড অ্যাসেট কত বলেছিল। একদম প্রথম লাইনে লিখেছিলাম ফিক্সড অ্যাসেট, প্রথম লাইনে। দেখ 20 লাখ টাকা বলেছিল কোশ্চেনে, 20 লাখ। কারেন্ট অ্যাসেট বের করেছিলাম কত, বল কারেন্ট অ্যাসেট কত টাকা বের করেছিলাম? হ্যাঁ 28 লাখ লিখে দিয়েছি, 20 আর 28 যোগ করে 48 লাখ। আচ্ছা এখানে কি লিখবো? ক্যাপিটাল। বল স্যার ক্যাপিটাল কোন ক্যাপিটাল? দেখ আমরা বের করেছিলাম, আর ব্যালেন্স শিটে যে ক্যাপিটাল আছে কি ক্যাপিটাল বলে? তাকে বলে ক্লোজিং ক্যাপিটাল। তো ক্লোজিং ক্যাপিটাল কত বের করেছিলাম? দেখ এই দেখ, দেখ উপরে দেখাচ্ছি ক্লোজিং ক্যাপিটাল কোথায় গেল, এই দেখ কোথায় গেল, এই যে 16 লাখ। 16 লাখ, 16 লাখ লেখ, 16 লাখ লেখ, ক্লোজিং ক্যাপিটাল 16 লাখ লেখ। আর কি, আর কি লিখবো জানিস তো? এক্সটার্নাল লাইবিলিটি বলে একটা বের করেছিলাম, মনে আছে? এক্সটার্নাল লাইবিলিটি বের করেছিলাম, এক্সটার্নাল লাইবিলিটি। দেখ সবাই প্রত্যেক খাতার দিকে তাকা, খাতার দিকে তাকিয়ে বল এক্সটার্নাল লাইবিলিটি কত বের করেছিলাম?
লিখে দে এক্সটার্নাল লাইবিলিটি 32 লাখ, টোটাল হলো 48 লাখ। কেউ কি বলতে পারবি এক্সটার্নাল লাইবিলিটি কাকে বলে? বল দেখি। 11 এর কোশ্চেন, একদম 11 এর কোশ্চেন করলাম। 11 যখন ফার্স্ট দিন কমার্স পড়া স্টার্ট হয়েছিল, ফার্স্ট দিন বা সেকেন্ড দিন এগুলো শিখিয়েছিল স্যারেরা। এক্সটার্নাল লাইবিলিটি কাকে বলে? এক্সটার্নাল লাইবিলিটি কাকে বলে? এক্সটার্নাল লাইবিলিটি না না, সে তো বলে দিলাম, ফর্মুলা বলে দিলাম। আমি বললাম কাকে বলে এক্সটার্নাল লাইবিলিটি। দেখো, আমাদের ব্যবসায় নর্মাল, একদম নর্মাল কথা বলছি, আমাদের ব্যবসায় মালিক যে টাকা কন্ট্রিবিউট করে তাকে বলে ক্যাপিটাল। মালিক যে টাকাটা কন্ট্রিবিউট করে তাকে বলে ক্যাপিটাল। আর বাইরের লোক যে টাকাটা কন্ট্রিবিউট করে তাকে বলে এক্সটার্নাল লাইবিলিটিস। মাথায় রাখবে, এটা কমন, একটা কমন সেন্সের কোশ্চেন বলে দিলাম। দেখো, ব্যবসায় দু রকমের লাইবিলিটি হয়, একটা ইন্টারনাল হয়, একটা এক্সটার্নাল হয়। ব্যবসার মালিক ব্যবসাকে যে টাকা দেয় তাকে বলে ইন্টারনাল, আর বাইরের লোক ব্যবসাকে যে টাকা দেয় তাকে বলে এক্সটার্নাল। ঠিক আছে, বাইরের লোক। তাহলে তুমি যেটা বললে লোন, লোন তো বাইরের লোকই হবে। আর কারেন্ট লাইবিলিটি, ওটাও তো বাইরের লোক, দুজনেই তো বাইরের লোক। তো বাইরের লোক ব্যবসাকে যা কন্ট্রিবিউট করে তাকে বলা হয় এক্সটার্নাল লাইবিলিটিস, বা কেউ বলে থার্ড পার্টি লাইবিলিটিস, কেউ বলে আউটসাইডার লাইবিলিটিস, বিভিন্ন নাম হতে পারে। এই অঙ্কটা শেষ হয়ে গেল। তিন নম্বর সামটা করাবো। এই অঙ্কটা সিইউ এমকমে এসেছিল, ঠিক আছে, সিইউ এমকমে এসেছিল এই অঙ্কটা, ঠিক আছে, এই অঙ্কটা করাবো, সিইউ এমকমে এসেছিল। 15 নম্বর সামটা। এটা মনে হয়, আমি মনে পড়ছে না, আমার মনে হয় আমাদের বইতে, মানে যেটা বই প্রোভাইড করে তার মধ্যে মনে হয় এই অঙ্কটা ছিল না। ঠিক আছে, এই অঙ্কটা ছিল না। তো আমি বলে দিলাম এটা সিইউ এমকমে এসেছিল, করে দিচ্ছি অঙ্কটা। কিছু কঠিন না অঙ্কটা। এই এখন যে অঙ্কটা করলাম অনেকটা এরকম অঙ্ক, অনেকটা একই ধরনের অঙ্ক মনে হচ্ছে। দেখিনি, আমি কোশ্চেনটা পড়লে বুঝতে পারবো কি বলেছে। কি বলেছে? ফ্রম দ্য ফলোইং অ্যাকাউন্টিং রেশিও অ্যান্ড আদার ইনফরমেশন গিভেন বিলো, প্রিপেয়ার ট্রেডিং অ্যাকাউন্ট, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট এন্ড ব্যালেন্স শিট অফ এন এন্টারপ্রাইজ ফর দ্য ইয়ার এন্ডেড অন 31st March 2019। সব বলে দিয়েছি ইনফরমেশন, ওই একই কথা বলেছি। তোর পরীক্ষায় না, তোদের পরীক্ষায় দুটো রেশিও দেবে। একটা রেশিও হচ্ছে কেমন রেশিও, এখন যে রেশিও হচ্ছে এরকম ধরনের একটা রেশিও পাবে, এরকম ধরনের একটা রেশিও পাবে, ঠিক আছে, আর একটা নর্মাল রেশিও পাবে, ঠিক আছে। তো তো এই রেশিও গুলো শিখে রাখ, কোনো সমস্যা নেই। আর দেখবি তোদের পরীক্ষায় যে একটা রেশিও দেয় না, একটা রেশিও এমকম, এমকম বা সিএল লেভেলের অঙ্ক দেয়, একটা রেশিও দেবে এমকম বা সিএল লেভেলের দেবে, আর একটা রেশিও নর্মাল বিকম লেভেলের, ঠিক আছে, পরে থাকে। আর নর্মাল যে বিকম লেভেলের অঙ্ক দেয় সেই রেশিওটা কিন্তু পার্ট পার্ট থাকে। পার্ট পার্ট মানে তো 10 নম্বরের একটা অঙ্ক থাকলো, তার সঙ্গে 5 নম্বর হয় থিওরি দিয়ে দিল, বা ছোট একটা রেশিও দিয়ে দিল, এরকম থাকে। তুমি যদি পুরো 15 নম্বরের একটা কঠিন রেশিও করতে চাও তাহলে তোমাকে রেশিও একটু ভালো কনসেপ্ট নিয়ে পরীক্ষাটা করতে হবে, ঠিক আছে। তো দেখ, কোনো সমস্যা নেই, যা যা দিয়েছি এর মধ্যে এই রেশিও গুলো ভালো করে হাতে ধরে প্র্যাকটিস করতে পারিস, পরীক্ষায় করতে পারবি। অ্যাকচুয়ালি রেশিওর একটা জিনিসে কি স্টুডেন্ট ফেসে যায়, সেটা ক্যাপিটাল গিয়ারিং রেশিও। বারবার রোজই বলছি একটা কথা, ক্যাপিটাল গিয়ারিং রেশিও, ওই টাইপের রেশিও গুলো একটু প্র্যাকটিস করবি। এখানে দিয়েছি আমি অনেক অঙ্ক। শোন, বাদ দে এই সমস্ত কথা বলে এখন লাভ নেই। এখন যেটা হচ্ছে আসল বিষয় হচ্ছে, দেখ, এই রেশিওটা করতে গেলে তুই টাকাটা খোঁজ। টাকা কত দিয়েছে দেখ, টাকা কত দিয়েছে, টাকা স্যার একটা 10 লাখ, একটা 1 লাখ। 10 লাখ কি দিয়েছে বল? এনসিএ। জানিস এনসিএ কাকে বল? আরে যার নাম ফিক্স হয় তার নামই এনসিএ, যার নাম ফিক্স হয় তার নামই এনসিএ। দেখ, 2018 সালে যে অঙ্কটা এসেছিল অনার্সে, অনেকটা সেম টাইপের অঙ্ক। তার মানে দেখি এমকম এর অঙ্কটা একদম পুরো কপি করেছিল, একটু এদিক ওদিক ঘুরিয়ে দিয়েছে, একটু এদিক ওদিক ঘুরিয়ে দিয়েছে। যেমন আগের বছর 24 সালে অনার্স যে অঙ্কটা এসেছিল ওটাও কিন্তু আগে এমকম এসেছিল, ওই অঙ্কটা একটু ঘুরিয়ে দিয়েছে, একটু ঘুরিয়ে দিয়েছে অঙ্ক। তো এরকমই ঘুরিয়ে দেয় এমকম এর অঙ্কগুলো, এই জন্য কিছু এমকম এর অঙ্ক প্র্যাকটিস করে রাখা দরকার। তো দেখ এখানে কি বলছি, এখানে নন কারেন্ট অ্যাসেট বলে 10 লাখ টাকাতে খোঁজ। এই দেখ তার উপরেই আছে, আরম্ভ কর। এটা লেখ। প্রথমে লিখবি কি, নন কারেন্ট অ্যাসেট বাই টোটাল কারেন্ট অ্যাসেটস। কত নম্বর অঙ্কের নাম্বারটা একটু বল না? 15। নন কারেন্ট অ্যাসেটস
বাই টোটাল কারেন্ট অ্যাসেটস, নন কারেন্ট অ্যাসেট বাই টোটাল কারেন্ট অ্যাসেট বলেছে কত 5/7, 5/7। তো আমাদের অঙ্কে নন কারেন্ট অ্যাসেট কত বলেছে 10 লাখ, ডিভাইডেড বাই টোটাল কারেন্ট অ্যাসেটস হচ্ছে 5/7। তাহলে কত যে 10 লাখকে 5 দিয়ে ভাগ করলে 2 লাখ, 2 লাখ ইন্টু 7 14 লাখ টাকা। তো টোটাল কারেন্ট অ্যাসেট কত বেরিয়ে গেল আমাদের 14 লাখ টাকা। প্রথম অ্যান্সার কমপ্লিট, প্রথমটা। ঠিক আছে, তো পাশে পাশে করছি আমি। তারপর কি বলেছে আমাকে স্যার, তারপর উপরটা করুন, নন কারেন্ট অ্যাসেট বাই ক্যাপিটাল, লেখ নন কারেন্ট অ্যাসেটস বাই ক্যাপিটাল। কত বলেছে যেমন নন কারেন্ট অ্যাসেট বাই ক্যাপিটাল, এটা 5/4 বলেছে, 5/4। তাহলে নন কারেন্ট অ্যাসেট কত ছিল 10 লাখ টাকা, ডিভাইডেড বাই ক্যাপিটাল 5/4। 10 লাখকে 5 দিয়ে ভাগ করলে 2 লাখ, 2 লাখ ইন্টু 4 8 লাখ টাকা। তাহলে তোর ক্যাপিটাল কত বেরোলো বল, ক্যাপিটাল ক্যাপিটাল 8 লাখ টাকা। ঠিক আছে, হয়ে গেল, দুটো পয়েন্ট হলো। 3 নম্বর, এবার বলছে ক্যাপিটাল বাই টোটাল লাইবিলিটিস, লাইক ক্যাপিটাল বাই টোটাল লাইবিলিটিস। ক্যাপিটাল বাই টোটাল লাইবিলিটিস কত বলছে, ক্যাপিটাল বাই টোটাল লাইবিলিটিস বল 1/2। তো 1/2 ক্যাপিটাল তো আমাদের 8 লাখ টাকা বেরোলো, ডিভাইড বাই টোটাল লাইবিলিটিস ইকুয়াল টু 1/2। কত হচ্ছে টোটাল লাইবিলিটি হয়ে গেল তোর, বল কত 16 লাখ টাকা। টোটাল লাইবিলিটি কত বেরোলো 16 লাখ টাকা। ক্লিয়ার হয়েছে? নেক্সট কি বলেছে, নেট প্রফিট বাই ক্যাপিটাল। কি বলেছে, নেট প্রফিট বাই ক্যাপিটাল 1/5 লেখ, এখানে লেখ নেট প্রফিট বাই ক্যাপিটাল 1/5, নেট প্রফিট বাই ক্যাপিটাল 1/5। তাহলে নেট প্রফিটের জায়গায় নেট প্রফিট লিখবো, ক্যাপিটালের জায়গায় কত লিখবো 8 লাখ, 1/5। তাহলে নেট প্রফিট কত বেরোলো বল 1,60,000। আর কি বলেছে তো, স্টক টার্নওভার রেশিও, লেখ স্টক টার্নওভার রেশিও বলে 10। লেখ স্টক টার্নওভার রেশিও বলেছে কত 10। ফর্মুলা কি, সিওজিএস বাই এভারেজ স্টক ইকুয়াল টু 10। এবার আমাদের অঙ্কে কি বলেছে স্যার, আমাদের অঙ্কে ক্লোজিং স্টক বলেছে, একদম ঠিক, একদম ঠিক, ক্লোজিং স্টক বলেছে। এবার আচ্ছা দেখ, ক্লোজিং স্টক 1 লাখ টাকা, ক্লোজিং স্টক তো 1 লাখ টাকা বলেছে, দেখ তো একটু ওপেনিং স্টক বলেছে কিনা, তাহলে আমাদের সুবিধা হবে। দেখে নিচ্ছি না, এখন বলবি যে স্যার ক্লোজিং স্টক বলে ওপেনিং স্টক বলেনি। খুব মনোযোগ সহকারে শুনবি। 2018 সালে অনার্সের অঙ্কটা কেমন বলেছিল, ও তোকে ক্লোজিং স্টক দিয়ে দিয়েছিল এবং তার পাশে একটা লাইন জুড়ে দিয়েছিল, ওখান থেকে ওপেনিং স্টক বের করতে পেরেছিলি, তাহলে ক্লোজিং আর ওপেনিং এর অ্যাভারেজ করে দিয়েছিলি। কিন্তু এখানে অঙ্কটা একটু আরো একটু ঘুরিয়ে দিয়েছে, এমকম এর অঙ্ক তো একটু আরো একটু ঘুরিয়ে দিয়েছে। ও তোকে এখানে ক্লোজিং স্টক বলে দিয়েছে, এখন স্যার ওপেনিং, তাহলে ক্লোজিং স্টক কি এভারেজ স্টক করে দিই। এখন আমাকে বলতে হবে স্যার ক্লোজিং স্টক আছে, ওপেনিং স্টক তো নেই, তাহলে ক্লোজিং স্টকটাই এভারেজ স্টক। তাহলে ক্লোজিং স্টকের জায়গায় যদি এভারেজ স্টকের জায়গায় যদি ক্লোজিং স্টক বসাক, তাহলে তো ব্যালেন্স করলে কস্ট অফ গুডস সোল্ড বেরিয়ে যাবে। এটাই করে ফেলবো।
বলি বইতে নেই। দেখ যেটা বলছিলাম, হ্যাঁ যেটা বলছিলাম, দেখ তোদের মনে অনেক মনে কোশ্চেন থাকতে পারে যে স্যার অঙ্কে তো ওপেনিং স্টক খুঁজে পাচ্ছি না, অঙ্কে তো আমরা ওপেনিং স্টক খুঁজে পাচ্ছি না, ক্লোজিং স্টক পেয়েছি। তার মানে আমরা শিখেছিলাম যদি কোশ্চেনে ওপেনিং স্টক বলে না দেয়, ক্লোজিং স্টকটা অ্যাভারেজ স্টক হয়ে যায়। এবার অনেকে বল ক্লোজিং স্টক কত বলে অ্যামাউন্টটা বল, ক্লোজিং স্টকের অ্যামাউন্টটা কত বলে একবার বল দেখি কেউ। হ্যাঁ 1,00,000 টাকা। অনেকে বলতে পারে স্যার 1,00,000 টাকা তাহলে 10 মানে 10,00,000 টাকা হয়ে গেল কস্ট অফ গুডস সোল্ড। সেরকম নয়, কারণ ওরা তোকে না অঙ্কে কস্ট অফ গুডস সোল্ড বলে দিয়েছে। শোন, ওরা তোকে কস্ট অফ গুডস সোল্ড বলে দিয়েছে, তুই কস্ট অফ গুডস সোল্ড বসালে অ্যাভারেজ স্টক বেরোবে। আর অ্যাভারেজ স্টক বের করার আমরা কি বলি স্যার ওপেনিং প্লাস ক্লোজিং বাই 2। এবার ওখানে ক্লোজিং স্টক বসাবি, ব্যালেন্স বেরোবে ওপেনিং স্টক। এটাই দেখাচ্ছে, এটাই দেখাচ্ছে, মন দিয়ে শুনবি কিন্তু, মন দিয়ে শুনবি, প্রত্যেককে বলছি মন দিয়ে শুনবি জায়গাটা। এটা একটু ঘুরিয়ে দিয়েছে, ওই 18 সালে অনার্সে করেছিল সিইউএম কমে, এই দুটোর মধ্যে ডিফারেন্স করেছিল, এখানে দুটোর মধ্যে ডিফারেন্স আছে এইটা, পার্টিকুলার এইটুকু জায়গায় ডিফারেন্স ছিল, আর পুরো সেম ছিল। স্যার কি করে বুঝলেন কস্ট অফ গুডস সোল্ড কোথায় বলেছে? দেখ না, তোরা তো জানিস এগুলো, আর বলার কি আছে, দেখ না। নেট প্রফিট আমাদের বেরিয়ে গেছে না, এটা বলতো সবাই প্রত্যেকে খাতার দিকে তাকা দেখ, নেট প্রফিট আমরা বের করে দিয়েছি, দেখ কত টাকা নেট প্রফিট বের করেছি, 1,00,000। ব্যাস হয়ে গেছে, হয়ে গেছে, অঙ্ক হয়ে গেছে, নেট প্রফিট বেরিয়ে গেছে তো। এই দেখ না, এখানে কি ছিল নেট প্রফিট বাই সেলস, তো চট এটা নেট প্রফিট বাই সেলস 20% কর, বুঝতে তাহলে হয়ে গেল তো। নেট প্রফিট বাই সেলস, ঠিক আছে, নেট প্রফিট বাই সেলস 20% বলেছি, 20%। 20% মানে কি 1/5 বলতে পারি না, নেট প্রফিট বাই, আচ্ছা নেট প্রফিটের ভ্যালু তো বললি 1,60,000 ডিভাইড বাই সেলস ইকুয়াল টু 1/5। তাহলে কত হলো সেলস, কত বলবো বল, সেলস সেলস তো 8 লাখ। সেল 8 লাখ টাকা বেরিয়ে গেল। এবার দেখ তোর অঙ্কে জিপি রেশিও পড়েছিল, হ্যাঁ কি না বল, অঙ্কে কি জিপি রেশিও, হ্যাঁ স্যার প্রথমেই বলেছিল 25% জিপি রেশিও, 25% জিপি রেশিও। তাহলে এখানে লিখছি নিচে, আমরা কি জানি জিপি রেশিও বলেছে কত, 25%। অনেক রকম ভাবেই তুই করতে পারিস বল, কি করে করবো জানিস তো, দেখ শোন, আমি আগের অঙ্কটা কেমন করালাম জাস্ট একটু শুনে নে, আগের অঙ্কটা কি করালাম, আগের অঙ্কটার মতন করাবো না, কারণটাও বলে দিচ্ছি কেন করাবো না। আগের অঙ্কের মতন তুই করতে পারিস, কোনো সমস্যা নেই, কস্ট বাই সেলস, তাই তো এটা করালাম না, 25% বলে যে কার উপর, না বললে সেলের উপর, তো সেলের উপর 25% মানে 1/4, সেলের উপর 1/4 মানে কষ্টের উপর কত হয় 1/3, হ্যাঁ কি না? আর দরকার কি বল না, আমার এখানে দরকারও নেই। দেখ আমার অঙ্কে সেল বলেছে 8 লাখ টাকা, জিপি রেশিও আছে 25%, তার মানে সেল এই যে 8 লাখ টাকা সেল, এই 8 লাখ টাকা কি প্রাইস, সেলিং প্রাইস, আর পার্সেন্টেজটা কিসে আছে, সেলে আছে, দুটোই তো সেম আছে, চেঞ্জ করার দরকার আছে? যখন দুটো ডিফারেন্ট হবে তখন চেঞ্জ করবো, দুটো তো সেম কেন চেঞ্জ করবো আমি? তাহলে এখানে বলতে পারি সেলস ইকুয়াল টু 8 লাখ টাকা ইন্টু 25%। আমি মনে করি এটা কারোর অসুবিধা হওয়ার কথা নয়, এই সমস্ত জিনিস বেসিক জিনিস কারোর অসুবিধা হওয়ার কথা নয়। তাহলে সেলস কত হলো বল, সেলস লিখলাম কি স্যার, এখানে সেলস লিখবো না, এখানে সেলের জায়গায় গ্রস প্রফিট, ভুল করে সেলস লিখি, ভুল করে সেলস লিখেছি, গ্রস প্রফিট, গ্রস প্রফিট 2 লাখ টাকা, গ্রস প্রফিট 2 লাখ, ভুল করে সেল লিখে দিলাম, হ্যাঁ ভুল করে সেল লিখে দিয়েছি। আচ্ছা গ্রস প্রফিট 2 লাখ টাকা, তাহলে আমরা কি জানি, আমরা জানি হচ্ছে সিওজিএস বের করার ফর্মুলা কি, তোরা জানিস প্রত্যেকে, সেলস থেকে জিপি বাদ দিলে সিওজিএস হয়, সেল কত 8 লাখ টাকা, জিপি কত 2 লাখ টাকা, তাহলে সিওজিএস কত হলো 6 লাখ টাকা, সিওজিএস 6 লাখ টাকা হয়ে গেল। এবার সিওজিএস বেরিয়ে 6 লাখ বাই এএস ইকুয়াল টু 10, কত হলো 60,000, এএস বেরিয়ে গেল আমার কত 60,000, এএস বেরিয়ে গেল 60,000 টাকা, ঠিক আছে, এটাই আমরা বুঝি করতে যাচ্ছি। বাট এএস বের করার ফর্মুলা কি, ওপেনিং স্টক প্লাস ক্লোজিং স্টক ডিভাইড বাই 2,
তো বল অ্যাভারেজ স্টক লাইক 60,000 টাকা। ওপেনিং স্টক তোর কাছে জানা নেই, কিন্তু ক্লোজিং স্টক জানা আছে। বল কত বলেছিল লাস্ট লাইনে ক্লোজিং স্টক? 1 লাখ টাকা ডিভাইড বাই 2, তাহলে কত? 60 এর সঙ্গে 2 গুণ করলে 1,20,000 মাইনাস 1 লাখ ইকুয়াল টু ওপেনিং স্টক। তাহলে ওপেনিং স্টক কত? 20,000 টাকা। কোনো কি মিসিং আছে দেখতো? কোনো পয়েন্ট বাকি আছে করা দেখতো? এই অঙ্কে কি আর কোনো অ্যাডজাস্টমেন্ট করা বাকি আছে? একটু দেখে নি, জাস্ট চোখ বুলিয়ে নে। প্রথম দিয়ে দেখি জিপি এসব কাজ করে দিয়েছি, এটা হয়ে গেছে, সব হয়ে গেছে, সব হয়ে গেছে, সব হয়ে গেছে। তাহলে আগের মতন কর, ট্রেডিং পিএল ভ্যালিডেশন করতে হবে। তো বল একটা করে আমাকে বলতে থাক না, তাহলে তো অঙ্ক হবে। ওপেনিং স্টক বলেছিল না? কত বলেছিল ওপেনিং স্টক? মানে বের করলাম কত? ওপেনিং স্টক 20,000 না? ওপেনিং স্টক 20,000। ক্লোজিং স্টক কত বলেছিল? 1 লাখ। সেলস, সেলস কত বলে দিয়েছিল? মানে বের করেছিলাম কত সেলস? 8 লাখ। এখানে জিপি, জিপি তো মনে হয় 2 লাখ টাকা ছিল, ব্যালেন্স করে দে। এক মিনিট। 8 লাখ আর 1 লাখ 9 লাখ, 9 লাখ থেকে 2 লাখ 20 বাদ দাও। 9 লাখ থেকে 2 লাখ 20 বাদ দাও। 6 লাখ 80 একবারে বলে দিয়েছে। 9 লাখ থেকে 2 লাখ 20 বাদ দিলে কত? 6 লাখ 80,000। টু কি লিখবে? এটা পারচেস। এবার সেই জিবি রে এদিকে বসিয়ে দে, বাই জিবি 2 lakhs। এখানে লিখবো টু নেট প্রফিট কত পেয়েছিল আমাদের? 1,60,000। এটা হবে 40,000। কি লিখবো? টু অপারেটিং এক্সপেন্সেস। টু ল্যাক্স ল্যাক্স। ব্যালেন্স শিট করবো এবার। ইনডাইরেক্ট হ্যাঁ লিখতে পারো, কোনো সমস্যা নেই, বাট অপারেটিং এক্সপেন্সটা লেখাটা মনে হয় বেটার লাগছে। ইনডাইরেক্ট এক্সপেন্স মানে কি? অপারেটিং এক্সপেন্স থাকবে, তার সঙ্গে ধরো নন অপারেটিং থাকে, এটা কিন্তু ইনডাইরেক্ট এক্সপেন্স বলে। লিখতেই পারো, ভুল নেই। ব্যালেন্স শিট, এদিকে লিখবো লাইবিলিটি, এদিকে লিখবো অ্যাসেটস। এখানে কি লিখবো? এনসিএ। এনসিএ কত বলেছিল আমাকে? 10 লাখ টাকা। সিএ বের করেছিলাম কত? 14 লাখ টাকা। 10 আর 14 যোগ করে হলো 24 লাখ টাকা। ক্যাপিটাল, ক্যাপিটাল কত? 8 লাখ টাকা। তাই তো? ক্যাপিটাল কত? লাখ লাখ টাকা ছিল। দেখে নে, দেখে নে, খাতা উল্টা দেখে নে, পাতা উল্টা দেখে নে, সব ছিল ক্যাপিটাল। আর টোটাল লাইবিলিটি কিছু বলছে? লাইবিলিটি সম্পর্কে বলেছিল? এই তো 16 লাখ টাকা। টোটাল লাইবিলিটি 16 লাখ টাকা। ষোলো আর 8 24 লাখ টাকা, ঠিক আছে। আর কটা অঙ্ক বাকি আছে দেখতো? না এমনি কি অঙ্ক বাকি ছিল দেখ, মানে মার্কিং করলি না, দেখ লিখেছিলি না?
এখন কি কি অঙ্ক করলাম বল দেখ, এখন কত কত নম্বর অঙ্কগুলো করলাম? বড় বড় অঙ্ক 3টে করলাম। দুই করলাম, 6 করলাম, 15 করলাম। যে আমি এখানে লিখছি কি কি বাকি আছে। 1 নম্বর অঙ্কটা করাতে হবে, 3 করাতে হবে, 5 করাতে হবে, 9, 10, 13, ব্যাস। আচ্ছা 18। তাহলে রেশিওর কটা বাকি আছে? 3টে, 6টা, 7। ঠিক আছে, 7টা অঙ্ক আছে। এই অঙ্কগুলো আগে একটু রিভাইজ করে নে, কালকে আবার এই 7টা অঙ্ক করাবো, কালকে 7টা অঙ্ক করে দেবো, কালকে দুপুরে এই 7টা অঙ্ক করাবো, দুপুরবেলা করাবো এই অঙ্কগুলো।